সকালে উঠে বিছানা ছাড়ার আগে নিয়মিত দীপ তার ফোনটা তুলে ইনস্টাগ্রাম খুলল। নিয়মিত তার ক্রাশের ছবিতে হার্ট ইমোজি কমেন্ট করে ফোন চার্জে দিল। দীপের মা ময়না দেবী প্রতিদিনের মতো দীপ আর তার বাবাকে কথা শোনাচ্ছে। বাড়ির সমস্ত কাজ তাকে করতে হয়, বাপ বেটা শুধু বসে থাকে। আর ৫টা সংসারের মতো এদের সংসারেও এসব লেগেই আছে। দীপ একটা সাধারণ গ্রামের ছেলে। বাবা সাধন দত্ত কাপড়ের ব্যবসা করে। বাজারে একটা বসা দোকান আছে তাদের। মায়ের নাম ময়না দত্ত। গল্পের মূল চরিত্র দীপ দত্ত, বয়স ১৬ বছর। দীপ একমাত্র সন্তান তার বাবা মায়ের। এইবার দীপ মাধ্যমিক দেবে। দীপ ফ্রেশ হয়ে তার রুমে এসে লাইট জ্বেলে পড়ার টেবিলে বসল। আজকে দিনটা অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। দীপ বই খুলে বসল। দীপ পড়াশোনায় খুব যে ভালো তা না। দীপকে বলা যায় একজন অ্যাভারেজ ছাত্র। না খুব ভালো না খুব খারাপ, না করেছে কোনোদিন না টপ না করেছে ফেল। বই নিয়ে নাড়াচাড়া করতে করতে তার মা খাবার নিয়ে এলো। ময়না বলল, খেয়ে নে, তারপর পড়াশোনা কর। দীপ বলল, বাবা কোথায়? ময়না বলল, বাজার করতে গেছে। বই পাশে রেখে সে খেতে লাগলো। দীপ খেতে খেতে ফোনে তার স্বপ্নের রানীকে প্রেমের সহিত ফোনের স্ক্রিনে দেখছে। নাম নীলাঞ্জনা পাল, শহরের বড়লোকের মেয়ে। দীপ তাকে ফেসবুকে প্রথম দেখেছে। তারপর বাবার রিকোয়েস্ট পাঠানোর পর অবশেষে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নীলাঞ্জনা। দীপ নীলাঞ্জনাকে সামনাসামনি কোনোদিন দেখেনি। সে জানে তার স্ট্যাটাস আর নীলাঞ্জনার স্ট্যাটাস এক না, কিন্তু দীপ নীলাঞ্জনাকে খুব পছন্দ করে ফেলেছে। এই নিয়ে দীপের বন্ধুরা তাকে নিয়ে মজা করে। শহরের বড়লোকের মেয়ে, সে কি তোকে পাত্তা দেবে? কবের থেকে মেসেজ করছিস, কোনোদিন রিপ্লাই দিয়েছে? তোর মতো হাজারটা ছেলে ওকে রোজ মেসেজ করে। এসব কথা দীপ কানে নেয় না। নীলাঞ্জনার বয়স ১৮, দীপের থেকে ২ বছরের বড়। এবার সে হায়ার সেকেন্ডারি দেবে, অর্থাৎ ১২ ক্লাসে বোর্ড এক্সাম। দীপ নীলাঞ্জনা ডিএমও মেসেজ করলো, হাই। এরকম প্রায় অনেক দিন থেকে নাকাম চেষ্টা করে যাচ্ছে দীপ, কিন্তু লাভ নেই। নীলাঞ্জনার মতো সুন্দরী মেয়ে কি দীপকে পাত্তা দেবে? কোনোদিনও না। দীপের রুক্ষ চেহারা, একটু পেট বেরিয়ে আছে, নাকের নিচে গোফ গজিয়েছে একটু একটু। দীপ মাধ্যমিক পরীক্ষা দিল, কিন্তু খুব ভালো ফল করতে পারল না, যার ফলে বাড়িতে অনেক বকা খেতে হয়েছে তাকে। সায়েন্স সাবজেক্টগুলোই ভালো নম্বর পাওয়াতে শেষমেশ সায়েন্স নিয়ে ১১ ক্লাসে ভর্তি হলো দীপ। দীপ অনেক চেষ্টা করল, কিন্তু নীলাঞ্জনার কাছে পাত্তা পেল না। দিনের পর দিন যেতে লাগলো। কলেজের ফার্স্ট ইয়ারে কলকাতার বড় কলেজে ভর্তি হয়েছে নীলাঞ্জনা। নীলাঞ্জনা তার ফেসবুকে তার সাথে ছেলেদের ফটোও দীপ দেখতে পেল। দীপ মনে খুব আঘাত পাচ্ছে। নীলাঞ্জনা হয়তো জনেও না যে দীপ নামে কেউ এক্সিস্টও করে। সে হয়তো কোনোদিন মেসেজ রিকোয়েস্ট অপশনে গিয়ে মেসেজ চেকও করেনি। দীপ যেন একজন অ্যানোনিমাস তার কাছে। দীপের শেষ হৃদয় ভঙ্গন ঘটল সেদিন, যেদিন নীলাঞ্জনা একটি ছেলের সাথে ছবি আপলোড দিল লাল হার্ট ইমোজি দিয়ে। দীপের বুকটায় একটা চিলিক মেরে ব্যথা করে উঠল। ছেলেটির নাম রাহুল। রাহুলের বয়স ২৯ আর নীলাঞ্জনা সবে ১৯। দীপ এসব দেখে খুব দুঃখ পেল। রাহুলের প্রোফাইল ঘেটে বুঝতে আর সময় লাগলো না যে তারা ডেট করছে। নীলাঞ্জনার মতো সুন্দরীকে পটাতে রাহুল অনেক পাপড় বেলেছে। আর সবথেকে বড় জিনিস যেটা তার কাছে আছে সেটা হলো, সে কলকাতার মস্ত বড় ব্যবসায়ী ধীরেন্দ্র চ্যাটার্জির ছেলে রাহুল চ্যাটার্জি। টাকার তো অভাব নেই। এক্সপেন্সিভ গিফটের রোজ যদি বাড়ির গেটে বড় গোলাপের গুলদস্তা আসে নোটসহ, কোন মেয়ে এরকম এফোর্ট দেখে নিজেকে আটকে রাখতে পারে? আর এতে নীলাঞ্জনার বান্ধবীদেরও অনেক অবদান আছে। সারাদিন রাহুলের প্রশংসা করে করে নীলাঞ্জনার মনে রাহুলের জায়গা করেই তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। যেদিন দীপ জানতে পারল যে তার স্বপ্নের রূপসী অন্যের হয়ে গিয়েছে, সেদিন থেকে সে মনমরা হয়ে নিজেকে ঘরে আটকে নিল। বন্ধুদের ডাকেও সে যায় না কোথাও। মা বাবার সাথেও কথা বন্ধ। অনেক বলা সত্ত্বেও দীপ কিছু বলে না তাদের। হায়ার সেকেন্ডারিতে ফেল করল দীপ, কিন্তু ফেল করা সত্ত্বেও তার বাবা মা তাকে কিচ্ছু বলেননি। তারাও জানতো যে ছেলের কিছু হয়েছে, আর তাদের একমাত্র ছেলে বেশি কিছু বললে যদি কিছু করে বসে, তাই তারা আর কিছু বলে না। এইভাবে আরও ৩ মাস কাটল। এখন দীপের বয়স ১৮+। হঠাৎ একদিন দীপ তার রুম থেকে বেরিয়ে এসে তার মা বাবার কাছে বসল। দীপ বলে উঠল, আমি তোমাদের বাধ্য বেচা হতে পারিনি। ভালো নম্বর এনে না তোমাদের গর্বিত করতে পেরেছি, না অন্য কিছুতে পারদর্শিতা অর্জন করতে পেরেছি। আমি একটা গাধা। আমার জন্ম তোমাদের সম্মান নষ্ট করার জন্যই হয়েছে। আমাকে ক্ষমা করো তোমরা। মা ময়না দেবী বলল, এসব কি বলছিস তুই? তোর কি হয়েছে বাবা, বল আমাকে। ময়না দেবী কাঁদতে শুরু করল। ছেলেটার মুখের দিকে তাকানো যায় না, ঠিকভাবে খাওয়া দাওয়া করে না, কারোর সাথে মিলামিশা করে না। সাধনবাবু বলল, ফেল করলে কিছু হয় না, এইবার ভালো করে পরীক্ষা দিয়ে পাশ কর। আর যদি পাশ নাও করতে পারিস, তাতেও আমাদের কিছু যায় আসে না। দীপ বলল, তোমাদের কথা দিচ্ছি মা বাবা, আমি ভালো ফল করে দেখাবো। বলে দীপ উঠে গেল। সাধন আর ময়না দীপের দিকে তাকিয়ে রইল। শেষবারের মতো নীলাঞ্জনা আর তার প্রেমিকের জড়িয়ে থাকা ছবিটা দেখল। ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করল দীপ।
রাত দিন কোন দিক দিয়ে পার হচ্ছে সেই সব দ্বীপের ভ্রুক্ষেপ নেই। শুধু স্নান করার সময় বাইরে আসে দ্বীপ। 3 বেলা খাবার তার মা ঘরে গিয়ে খাইয়ে দিয়ে আসে। ময়না দেবী আর সাধনবাবুর ছেলের পড়াশোনায় একাগ্রতা দেখে ভালো মনে তারা কাজ করে। দ্বীপের ফেল করা নিয়ে প্রতিবেশীদের কাছে তাদের ছোট হতে হয়েছিল, কিন্তু তারা সেই সব নিয়ে ভাবে না। দীর্ঘ 7 মাস ধরে নিজেকে একটা ঘরে আটকে নিল দ্বীপ। আজ 2.5 মাস হয়ে গেল দ্বীপ হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে। আজ তার রেজাল্টের পালা। দ্বীপ ঘরে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে আছে। বের হচ্ছে না ঘর থেকে। দ্বীপের সাহস নেই ফোনে রেজাল্ট দেখার। দুপুর 12টার দিকে বাড়ির সামনে দ্রুত এসে 2টি বাইক থামল। বাড়ির ভেতরে দ্বীপের 2 বন্ধু, কেষ্ট আর মতি। কাকিমা, দ্বীপ কোথায়? ময়না দেবী বলল সকাল থেকে ওর ঘরের দরজা বন্ধ করে রেখেছে। কাকিমা, দ্বীপ সারা পশ্চিমবঙ্গের মধ্যে চতুর্থ হয়েছে। ময়না দেবী শুনে যেন আকাশ থেকে পড়ল। যেখানে ছেলে পাশ করলেই তাদের হয়ে যেত, সেখানে কিনা সারা রাজ্যে চতুর্থ। ময়না দেবী দৌড়ে গিয়ে দ্বীপের রুমের দরজায় কড়া নাড়তে লাগলো। বাইরের সবটা দ্বীপ ঘরে থেকে শুনেছে। দরজা খুলে বের হতেই ময়না দেবী দ্বীপকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। দ্বীপের চোখে জল। সে পেরেছে। মনে জেদ নিলে সই দিয়ে পাহাড় খোদা যায়। সাধনবাবু খবর পেয়ে বাজারে সবার মধ্যে মিষ্টি বিতরণ করতে লাগলেন। আজকে বাড়িতে নেতারা এসে সম্বর্ধনা দিয়ে গেল দ্বীপকে। স্কুলের টিচাররা অবাক হয়ে গেছে দ্বীপের রেজাল্ট দেখে। ফেল থেকে সোজা রাজ্যের চতুর্থ। তারপর মাস দুপরে দ্বীপ পাড়ি দিল কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় হোস্টেলে শিফট করিয়ে দিয়ে দ্বীপের মার বাবা গ্রামে ফিরল। সেখানে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে ভর্তি হলো কলেজে সবাই দ্বীপকে চেনে। রাজ্যের চতুর্থ স্থান অধিকার করেছে, সবাই তো চিনবেই। বন্ধু বান্ধব পেতে বেশি দিন লাগলো না তার। দ্বীপ আর আগের দ্বীপ নেই। তার একমাত্র লক্ষ্য খুব বড় হওয়ার আর মা বাবার মুখ উজ্জ্বল করা। কলেজের ছুটিতে বাড়ি যায়, তারপর আবার হোস্টেলে চলে আসে। হোস্টেলে আরেকজনের সাথে তার ভালো বন্ধুত্ব হয়। তার নাম বিশাল, তার রুমমেট। দিনের পর দিন গড়াচ্ছে। দ্বীপের স্বপ্ন সে প্রফেসর হবে। সেই লক্ষ্যেই দ্বীপ চলতে লাগলো। হোস্টেলে থাকাকালীন কোনো বাজে নেশায় সে পড়েনি, শুধু একটা ছাড়া। সেটা হলো বাংলা চটি গল্প পড়া। তার প্রিয় লেখক মিস্টিরিয়াস গাইয়ের নিষিদ্ধ গল্প। যখন শরীরে বেশি উত্তাপ অনুভব করে তখন গল্প পড়ে নিজেকে সন্তুষ্টি দেয়। তার রুমমেটও খুব ভালো ছাত্র, যার ফলে দুজনের মধ্যে একটা হেলদি কম্পিটিশন কাজ করে। দ্বীপ পড়াশোনায় এত পরিশ্রম করে দেখালো যে এখন তার নামের আগে ডক্টর বসেছে। দীর্ঘ পরিশ্রম আর অগাধ পড়াশোনার পর 29 বছর বয়সে এসে সে সফলতার মুখ দেখতে পেরেছে। কলকাতার একটা বড় কলেজে কেমিস্ট্রির সহকারী অধ্যাপক হিসেবে জয়েন করে দ্বীপ। তার পাশে দ্বীপ 2টি নিজের কেমিস্ট্রি বই পাবলিশ করেছে, যার রয়্যালটি সে পাচ্ছে। দ্বীপই কলেজের সব থেকে কম বয়সী অধ্যাপক। তার সহ অধ্যাপক অধ্যাপিকারা তার বয়স যে 29 বছর বিশ্বাসই করে উঠতে পারছেন না। কম বয়সে এত সাফল্য পেয়ে তার চেহারায় গ্লো এসেছে। দ্বীপ তার মার বাবা কলকাতায় একটা ভালো সোসাইটিতে শিফট হয়েছে। সদ্য চাকরি পেয়েছে, তাই এখন কিছু বছর ফ্ল্যাট নিয়েই থাকবে সপরিবার। সাধনবাবু দোকান ভাড়ায় লাগিয়ে দিয়ে চলে এসেছেন। মাঝে মাঝে দ্বীপের মার বাবা কলকাতায় বোর হয়ে গেলে মাস 2 জন্য আবার গ্রামে চলে যান। একজন ইয়াং অধ্যাপক কলেজে জয়েন করায় কলেজের ছাত্রীমহলে একটা হিসফিস ছড়িয়েছে। এখন ভারতে ফেসবুক থেকে ইনস্টাগ্রামের প্রতি বেশি ক্রেজ। তাই এতদিন পর দ্বীপ ইনস্টাগ্রামে তার নতুন প্রোফাইল ক্রিয়েট করলো। যখন ইনস্টাগ্রামে আইডি বানাচ্ছিল তখন অতীতের কথা কিছু মনে আসছিল। ভেবেছিল এই সোশ্যাল মিডিয়াতে আর আসবে না, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে তাকে চলতে হবে। আইডি বানানোর কিছুদিনের মধ্যেই কিভাবে যেন কলেজে সবাই জেনে গেল। কলেজে যত মেয়ে আছে সবাই দ্বীপকে ফলো করা শুরু করেছে। দ্বীপও তো একটা পুরুষই, এত সুন্দর সুন্দর মেয়েদের দিকে তার মন টলমলিয়ে যায়। কিন্তু সে অধ্যাপক, তাই নিজের ওজনটা বজায় রাখে। একটানা 7 মাস যাবৎ সে অধ্যাপক রূপে কাজে নিযুক্ত। মা বাবা গ্রামে গিয়েছে আর 4 দিন, 2 মাস থাকবেন তারা। রাতে দ্বীপ শুয়ে শুয়ে মিস্টিরিয়াস গাইয়ের অবৈধ নামক চটি গল্প পড়ছে আর শরীরের উত্তাপ বাড়িয়ে চলছে। বাইরের সমাজে অধ্যাপক হলেও পুরুষদের একটা কামের লালসা রয়েছে। যতই সমাজে ভদ্রপুরুষ হোক না কেন, মেয়েদের দিকে আকর্ষণ আসবেই। এইভাবেই ঈশ্বর পুরুষ আর মহিলাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন। তারা একে অপরের পরিপূরক। সে যখন লেকচার নেয় তখন মেয়েরা তার দিকে তাকিয়ে থাকে। সেই চাহনি একজন ছাত্রের শিক্ষকের প্রতি চাহনি না। ছাত্রীরা দরকার ছাড়াও ডাউট জিজ্ঞাসা করে বারবার। সারা জীবন একটা মেয়ের প্রতি আকৃষ্ট থাকা দ্বীপ, যেখানে সে কারো কাছ থেকে কোনোদিন পাত্তাও পায়নি, এখন সে কলেজের মোস্ট বেলাভেড ক্রাশ হয়ে দাঁড়িয়েছে। কলেজ থেকে 3:30 সে লাস্ট লেকচার নিয়ে বের হয় দ্বীপ। অটো ধরে ফ্ল্যাটে যায়, তারপর রুমে এসে স্নান সারে। সন্ধ্যায় তার বেস্ট ফ্রেন্ড বিশালের সাথে জিমে যায়। বিশাল এখন কর্পোরেটে আছে। বিশালের আগে থেকেই কর্পোরেটে যাওয়ারই ইচ্ছে ছিল। দুজনের প্রফেশন আলাদা হলেও তারা রোজ একবার দেখা করেই নেয়। দুজনই কলকাতাতেই থাকে। বিশাল নিজে গাড়ি করেছে কলকাতার একটু জনজঞ্জাট থেকে বাইরে। এই জিমে আসা শুরু হয় বিশালের সাথে। নিয়মিত জিমে আসার ফলেই শরীরে একটা গ্লো এসেছে দ্বীপের হাইট 5 ফুট 8 ইঞ্চি। আজকে দ্বীপ বেপিট করবে, কোমরে বেল্ট লাগিয়ে নিল তখনই। হ্যালো স্যার। দ্বীপ আর বিশাল একসাথে পেছনে তাকালো। দ্বীপের কলেজের 4th সেমেস্টারের ছাত্রী ময়ূরাক্ষী চ্যাটার্জি, হাতে বোতল, ওভারসাইজ টি শার্ট আর স্টিম টাইট লেগিংস পরা। তার চোখ দ্বীপের টাইট টি শার্টের দিকে। সে একটু ওভার এক্সাইটেড। এই রূপে সে তার অধ্যাপককে কোনোদিন দেখেনি। সবসময় দ্বীপকে শর্ট প্যান্টে দেখে অভ্যেস। দ্বীপ বলল হ্যালো। ময়ূরাক্ষী বলল স্যার আপনি এখানে জিম করেন? দ্বীপ বলল হ্যাঁ। ময়ূরাক্ষী বলল আচ্ছা,
আমিও এখানে আজকে থেকে স্টার্ট করেছি। দীপ বলল, আচ্ছা ঠিক আছে যাও। ময়ূরাক্ষী মুখ ঝুলিয়ে চলে গেল। বিশাল বলল, এরকম বিহেভ করলি কেন? দীপ বলল, তো আর কিভাবে করব? বিশাল বলল, খুব সুন্দর মেয়েটা, তোর সাথে মানাবে ভাই। তোর দিকে যেইভাবে তাকিয়েছিল হাঁ করে। দীপ বলল, ফুট চালা, এখন কি স্টুডেন্টদের সাথে প্রেম করব? তোর ভালো লাগলে তুই করিস গা। বিশাল বলল, আমার অলরেডি চলছে ভাই। দীপ বলল, কি, কবে, একার সাথে, কিভাবে? বিশাল বলল, আরে ভাই আসতে, 1 বছর থেকে টেক্সটে চলছিল, 2 মাস যাবৎ কথা বলার পর মনে হলো শি ইজ দ্য ওয়ান। দীপ বলল, বাহ ভালো, এতদিন থেকে চলছে বললি না তো? বিশাল বলল, আরে প্রথমে তো জাস্ট ক্যাজুয়ালি কথা হচ্ছিল, তারপর হঠাৎ বলল দেখা করবে, তারপর হয়ে গেল। দীপ বলল, তোদেরই দিন। বিশাল বলল, তুই কিডি নাকি বাল, শালা সামনে থেকে মেয়েরা অ্যাপ্রোচ করছে আর তুই? দীপ বলল, এখন স্টুডেন্টসদের সাথে প্রেম করব নাকি? বিশাল বলল, সামনে থেকে লাইন দিচ্ছে তোকে, ও যখন তোকে শিক্ষক হিসেবে দেখছে না, তাহলে তুই কেন দেখছিস? কি বলছিস? বিশাল বলল, তোর ডান্দ্রা হবে না, বুঝেছি, হয়ে গেছে আজকে জিম করা। জিম করার মানসিকতাটাই আজকে শেষ হয়ে গেল। চারপাশে সবাই জিমে ঘাম ঝরাচ্ছে, এর এদিকে এই দুজন মেঝেতে বসে লাভ লাইফ ডিসকাস করছে। দীপ বলল, ভাই আস্তে কটু বল, মেয়েটা এদিকেই আছে, শুনতে পেলে কলেজে গসিপ ছড়াবে। বিশাল হাসতে লাগলো। দীপ ময়ূরাক্ষীর দিকে তাকালো, দেখল যে সে এই দিকেই তাকিয়ে আছে। দীপ বলল, আচ্ছা মুশকিলে পড়া গেল তো। বিশাল বলে উঠল, শি লাইকস ইউ। ময়ূরাক্ষী 4th সেমিস্টারের ছাত্রী, কেমিস্ট্রি বিভাগের। ক্লাস নেওয়ার সময় দীপ লক্ষ্য করেছে যে তার বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যায় তার সাথে কথা বলার সময়। দীপের সাথে কথা বলার সময় তার মুখে একটা আলাদা গ্লেজ থাকে। ময়ূরাক্ষী দেখতে খুব সুন্দর, হালকা চাবি ফিগার, 5.5 ফুট উচ্চতা, ঘন কালো চুল, মাঝারি বুক আর জিন্স পরলে পাছাটা বেশ বড় আর ভারী দেখায়। একে এক্ষুনি চাইলে দীপ হাসিল করতে পারে, কিন্তু শিক্ষক বলে নিজেকে সংযত রাখে সে। দীপ মাঝে মাঝে লেকচার নেওয়ার সময় দুজনের আই কন্ট্যাক্টও হয়ে যায় বারবার, তখন ময়ূরাক্ষী লজ্জায় অন্যদিকে তাকিয়ে ফেলে। এসব দেখে দীপ মনে মনে হাসে, কিন্তু বাইরে কিছু জাহির করে না। ময়ূরাক্ষী অনেক খোঁজ জাগিয়ে জানতে পারে, তারপর একই জিমে জয়েন করে ময়ূরাক্ষী। রাত 9টায় রুমে এসে আবার স্নান সারল দীপ। ময়না দেবী বলল, বাবা কি করছিস? দীপ বলল, মাত্র জিম থেকে এসে ফ্রেশ হলাম। ময়না দেবী বলে উঠল, বিশাল গিয়েছিল নাকি? দীপ বলল, হ্যাঁ দুজনেই গিয়েছিলাম। ময়না দেবী বলল, আচ্ছা কি খাবি, ভাত না রুটি? দীপ বলল, হ্যাঁ মা সব আছে, তোমার চিন্তা করতে হবে না। ময়না দেবী বলল, আচ্ছা বেশ। দীপ বলল, বাবা কোথায়? ময়না দেবী বলল, তোর বাবা বাড়িতেই আছে। দীপ বলল, ওইদিকে সব ঠিকঠাক তো? ময়না দেবী বলল, হ্যাঁ। দীপ বলল, আচ্ছা ঠিক আছে। ময়না দেবী বলল, টেবিলে খাবার রেখেছি, খেয়ে নিস। দীপ বলল, হ্যাঁ রাখো। দীপ খাবার নিয়ে বসে ফোন ঘাঁটছে। মেসেজ রিপ্লেসড সচরাচর দীপ চেক করে না, আজ তার কি মনে হলো কে জানে। সে চেক করল, দুনিয়ার মেসেজ, এদের কি আর কেন কাজ নেই? কলেজের মেয়েদের ট্রাক ভেঙে পড়েছে দীপের ডিএমএ। বিশালের ফোন। বিশাল বলল, স্বপ্ন দেখছিস নাকি ওর? দীপ বলল, হ্যাঁ খেতে খেতে স্বপ্ন দেখছি। বিশাল বলল, এখন ভাত খাচ্ছিস, তারপর তো অন্য কিছু খাবি। দীপ বলল, তোর মতো কপাল কি আর আমার আছে? বিশাল বলল, কালকে কলেজ নেই? দীপ বলল, আছে। বিশাল বলল, ঠিক আছে পরে কথা বলি, তোর বৌদি ফোন করছে। দীপ বলল, ঠিক আছে, গুড নাইট। দীপ মেসেজ রিকোয়েস্ট খুলতেই প্রথমে এসে রয়েছে ময়ূরাক্ষী চ্যাটার্জির নাম, নীল ডট হয়ে। দীপ কোনোদিন মেসেজ রিকোয়েস্ট চেক করে না, হাতে গোনা কয়েকজনকে সে ফলো করে, বিশাল আর কয়েকজন কলেজের কলিগ। ময়ূরাক্ষীর ইনবক্স খুলতেই দেখতে পেল তার প্রতিদিন করে একটা মেসেজ। আজব মেয়ে, আজকেও 8 ঘন্টা আগের একটা মেসেজ, গুড নাইট স্যার। দীপ নিজেকে আটকাতে পারল না ময়ূরাক্ষীর প্রোফাইল চেক করা থেকে বিরত থাকতে। অসম্ভব সুন্দরী ময়ূরাক্ষী। প্রোফাইলে ময়ূরাক্ষীর ফটো দেখলে যে কোনো পুরুষ তার প্রতি আকর্ষিত হবে, কিন্তু দীপ অনেক কষ্ট করে এই পর্যায়ে পৌঁছেছে, তাকে কোনো মেয়ে এত সহজে জব্দ করতে পারবে না। কিন্তু ময়ূরাক্ষীর ব্যাপারটা আলাদা। ময়ূরাক্ষীর মুখে একটা নিষ্পাপ মায়া আছে, যার ফলে দীপের একটু মায়া হয় তার প্রতি। এসব দীপ কি ভাবছে? ও ছাত্রী, তার সাথে এসব ভাবা ঠিক না। এই মেয়েকে নিজের স্থান দেখাতে হবে। কলেজের অধ্যাপকের সাথে এত ফ্রেন্ডলি ভাব কিসের? সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো দীপ। তারপর রুম লক করে বেরিয়ে এলো সোসাইটি থেকে। ময়ূরাক্ষী আর তার বান্ধবীরা মিলে ক্লাসরুমে বসে ফোন জ্বালাচ্ছে। ময়ূরাক্ষী তার বান্ধবীদের বলেনি যে সে দীপ যেখানে জিম করে সেও সেখানে গিয়ে জয়েন করেছে। ক্লাসের সবাই দীপের ক্লাস করার জন্য পাগল। বাকিদের লেকচারের সময় সেরকম অ্যাটেন্ডেন্স না থাকলেও দীপের ক্লাসের সময় ক্লাসরুমে জায়গা ধরে না। এই দেখ দেখ, তাদের মধ্যে একজন জানালার দিকে ইশারা করে বলল, দীপ স্যার। ময়ূরাক্ষী দৌড়ে গিয়ে জানালা দিয়ে তাকালো। দীপকে দেখে ময়ূরাক্ষীর মুখমণ্ডলে একটা আলাদা গ্লো আসে। দীপ হেঁটে হেঁটে টিচার্সদের রুমে যাচ্ছে। কি মনে হওয়ায় কেমিস্ট্রি বিভাগের 4th সেমিস্টারের রুমের জানালার দিকে তাকালো। দেখতে পেল জানালার পাশে দাঁড়িয়ে ময়ূরাক্ষী তার দিকে তাকিয়ে আছে। দীপের চোখে ময়ূরাক্ষী চোখে পড়তেই ময়ূরাক্ষী জানালা থেকে সরে গেল।
ময়ূরাক্ষীর হৃৎস্পন্দন বেড়ে উঠল। দীপ চলতে লাগল। ময়ূরাক্ষী ভাবল, এই রে, স্যার আমাকে দেখে ফেলেছে, এখন কি হবে? বাকিরা বলল, কি আর হবে? ময়ূরাক্ষী মনে মনে বলল, তোরা বুঝবি না। ময়ূরাক্ষী এমনিতে কাল রাতে জিমে গিয়ে স্যারের সাথে কথা বলেছে। আজকে আবার জানালা দিয়ে তার দিকে তাকিয়েছিল। আজকে স্যার তাকে যদি কিছু বলে। দেবটির সময় দীপ 4th সেমিস্টারের ক্লাসের দিকে যাচ্ছে। ক্লাসরুমের ভেতর হয় হট্টগোল। দীপ ঢুকতেই একেবারে নিস্তব্ধ। দীপ বলল, এই সেমিস্টার ছাড়া যারা যারা আছো সবাই যাও। প্রায় 20 জন মেয়ে রুম থেকে বেরিয়ে গেল। দীপের চোখ প্রত্যেকটা বেঞ্চে ঘুরছে। আজকে সে ময়ূরাক্ষীকে দেখতে পাচ্ছে না, অথচ সে তাকে জানালায় আজ দেখেছে। যাদের সাথে সে সবসময় বসে তাদের পাশে আজকে সে নেই। দীপ স্টুডেন্টসদের অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করল। অ্যাটেন্ডেন্স নেওয়ার পর দীপ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। 5 নম্বর বেঞ্চের কোনার সিটে পেছনে লুকিয়ে বসেছে ময়ূরাক্ষী। সামনে বসা ছাত্রের পেছনে লুকিয়ে রয়েছে, কিন্তু সেই চোখ বারবার লক্ষ্য করছে দীপ। টানা 1.5 ঘন্টা ক্লাস করানোর পর ক্লাস শেষ। ঘন্টা পড়ল। 1:30 বাজে ঘড়িতে। সবাই ক্লাস থেকে বেরোচ্ছে। দীপ চেয়ারে বসেই রইল। সবাই উঠে যাচ্ছে, ময়ূরাক্ষী পেছনে বসেই রইল। সে ভাবছে সবাই বেরোলে আড়ালে আড়ালে বেরিয়ে যাবে। দীপের নজর 5 নম্বর বেঞ্চের দিকে। সবাই বেরিয়ে যাচ্ছে, পেছন পেছন ময়ূরাক্ষীও। দীপ বলল, তুমি দাঁড়াও। ময়ূরাক্ষীর হার্টবিট খুব বেড়ে গিয়েছে। সবাই চলে গেল। টেবিলের সামনে জিন্স আর উপরে লং কুর্তি পরে দাঁড়িয়ে আছে ময়ূরাক্ষী, তার মুখ নিচু করে। ময়ূরাক্ষী বলল, বলুন স্যার। দীপ বলল, বলবে তো তুমি। ময়ূরাক্ষী বলল, আমি কি বলবো স্যার? দীপ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। দীপ বলল, বয়স কত তোমার? ময়ূরাক্ষী বলল, 21। দীপ বলল, কলেজে কি করতে এসেছ? ময়ূরাক্ষী বলল, পড়তে। দীপ বলল, তোমার লক্ষণ থেকে তো বোঝা যাচ্ছে না যে তুমি পড়তে এসেছ। ময়ূরাক্ষী চুপ করে রইল। দীপ বলল, কিভাবে জানলে আমি ওই জিমে যাই? ময়ূরাক্ষী বলল, স্যার আমি জানতাম না। দীপ বলল, মিথ্যে কথা বলবে না, সত্যি করে বলো। ময়ূরাক্ষী বলল, আপনার ইনস্টাগ্রাম থেকে। দীপ বলল, আর যাতে তোমাকে ওই জিমে না দেখি রাতের বেলা। রাতের বেলা জিমে যেতে কে বলেছে তোমাকে? একা একা যাও বাড়িতে রাতে? ময়ূরাক্ষী বলল, না, ড্রাইভার এসে গাড়িতে করে দিয়ে যায়, তারপর আবার যাবার সময় নিয়ে যায়। দীপ বলল, রাতের বেলা আর যাতে না দেখি তোমাকে। ময়ূরাক্ষী বলল, ঠিক আছে। দীপ আবারও বলল, আর তোমার মাথায় যেসব ঘুরছে সেসব বাদ দিয়ে পড়াশোনায় মন দাও, সামনেই তো পরীক্ষা। ময়ূরাক্ষীর চোখে জল। দীপ বলল, যাও। ময়ূরাক্ষী ক্লাসরুম থেকে চলে গেল। দীপ ক্লাসরুম থেকে বেরিয়ে টিচার্স রুম থেকে তার ব্যাগ নিয়ে কলেজ থেকে বেরোলো। দীপ কলেজের গেটে দাঁড়িয়ে দেখতে পেল একটা কালো মার্সিডিজ এসে দাঁড়ালো। তাতে উঠল ময়ূরাক্ষী। দীপের সামনে অটো থামল। সে উঠে পড়ল। সেই একই রুটিন, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর বিশালের সাথে জিম। আজকে ময়ূরাক্ষী আসলো না। পরের দিন কলেজের টিচার্স রুমে বসে কলিগদের সাথে গল্প করছে। সেই সময় একদল ছাত্র এসে উপস্থিত। ছাত্রদলের প্রেসিডেন্ট আর তার সাথে নানা সদস্য। তারা এসেছে কলেজের বার্ষিক অনুষ্ঠান নিয়ে কথা বলতে। তো সবার সম্মতি পেয়ে একটা তারিখ ধার্য করা হলো। এই অনুষ্ঠান ছাত্ররাই পরিচালনা করে থাকে, তাই তারা শুধু শিক্ষকদের কাছে পারমিশন নিতে এসেছিল। তারপর তারা গেল প্রিন্সিপালের রুমে। দীপ ঘড়িতে দেখল 1:30 বাজে। আচ্ছা আমি আসি, এখন ক্লাসের সময় হয়ে এলো। 4th সেমিস্টারের রুমে ঢোকে চেয়ারে বসে অ্যাটেন্ডেন্স নিচ্ছে দীপ। আজকে ময়ূরাক্ষী অ্যাবসেন্ট। ক্লাস শেষ করে দীপ বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। এইভাবে 5 দিন কাটল। আজ শনিবার। ময়ূরাক্ষী 5 দিন থেকে কলেজে আসছে না। দীপের কথায় খারাপ পেয়েছে মনে হয়। এই সব শুয়ে শুয়ে ভাবছে দীপ, বেশি বলা হয়ে গেল না তো? উঠতি বয়স, বেশি কিছু বলে ফেললাম না তো? সেই সময় বিশালের ফোন। বিশাল বলল, ভাই আজকে জিমে যাব না। দীপ বলল, কেন? বিশাল বলল, আজকে অন্য জায়গায় প্রোগ্রাম আছে। দীপ বলল, কোথায়? বিশাল বলল, আইটিসি আর রয়্যাল বেঙ্গলে। দীপ বলল, কি আছে? বিশাল বলল, পার্টি আছে ভাই অফিসের, +2 ইনক্লুডেড। আমি, তুই আর স্নিগ্ধা। আমি ম্যানেজ করেছি। স্নিগ্ধা বিশালের গার্লফ্রেন্ড। দীপ বলল, কয়টার সময়? বিশাল বলল, রাত 8টার সময়। দীপ বলল, আচ্ছা, আমাকে পিক করিস। বিশাল রাত 8টায় দীপের সোসাইটির সামনে এলো। বিশালের ফোন। বিশাল বলল, আয়। দীপ বলল, ভাই কি পরবো বুঝতে পারছি না, আমি পার্টিতে যাইনি এর আগে কোনোদিন, আয় না। বিশাল বলল, তোর বৌদি সাথে আছে। দীপ বলল, তো নিয়ে আয়।
বিশালা স্নিগ্ধা দাঁড়িয়ে। দীপ দরজা খুলল। দীপ বলল, আয়। দীপের সাথে স্নিগ্ধার প্রথম দেখা। স্নিগ্ধা বলল, হ্যালো। দীপও বলল, হ্যালো, ভেতরে এসো তোমরা। বিশাল বলল, এতক্ষণে রেডি হতে পারলি না? দীপ বলল, দেখ যা আছে এগুলোই, কি পরব বল? বিশাল স্নিগ্ধাকে ডাক দিয়ে বলল, দেখো তো। তারপর বিশাল্লা স্নিগ্ধার পরামর্শে কালার কম্বিনেশন করে কোট আর প্যান্ট পরে বেরোলো তিনজন। আধ ঘন্টায় আইটিসির সামনে গাড়ি থামল। গার্ডকে চাবি দিয়ে তিনজন ঢুকল। দারোয়ান দরজা খুলতেই কানে হালকা হিন্দি গানের আওয়াজ আসতে লাগল। দীপ এসবে নতুন, সামনের হলে পার্টি চলছে। কলেজ থেকে এসে খায়নি দীপ, তাই সে সোজা বুফেতে গেল। বিশাল তার কলিগদের সাথে কথা বলছে আর তার গার্লফ্রেন্ডকে ইন্ট্রোডিউস করাচ্ছে। হালকা কিছু খেয়ে সে বিশালকে জয়েন করল। বিশাল বলল, কোথায় ছিলি? দীপ বলল, খিদের জ্বালা মেটালাম। বিশাল বলল, তুই ওই দিকে খাচ্ছিস আর এই দিকে? দীপ বলল, এই দিকে কি? বিশাল বলল, ওই দিকে দেখ। দীপ মাথা ঘুরিয়ে দেখল কয়েকজন জড়ো হয়ে দাঁড়িয়ে কথা বলছে। একপাশে তিনজন দাঁড়িয়ে, তিনজনের মধ্যে একজনের চোখ দীপের দিকে। ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী দূরে দাঁড়িয়ে থেকে দীপের দিকে তাকিয়ে আছে। এই প্রথম দীপ তার বুকে একটা চিলিক অনুভব করল। দুজনের আই কন্ট্যাক্ট হতেই ময়ূরাক্ষী লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। দীপ ময়ূরাক্ষীর দিকে তাকিয়েই রইল। বারবার ময়ূরাক্ষী দীপের দিকে দেখেও না দেখার ভান করছে। ময়ূরাক্ষী তার দাদা আর বৌদির সাথে এসেছে। ময়ূরাক্ষী বডিকন পরেছে, নিচে কালো উঁচু হিল। কি লাগছে দেখতে! শরীরের ফর্সা রং ড্রেসটার সাথে তাল দিচ্ছে। অবাক করা বিষয়, দীপ আর ময়ূরাক্ষী একই কালারের ড্রেস পরেছে। সেটা ময়ূরাক্ষী সবার প্রথম লক্ষ্য করেছে। মেয়েদেরকে কি পরেছে তার দিকে বেশি নজর থাকে। ময়ূরাক্ষী একটু এক্সট্রোভার্ট টাইপের। কলেজে দীপের বকা খাওয়ার পর থেকে ময়ূরাক্ষী একটু ভয় পাচ্ছে। বন্ধুরা, বাকি সব পর্ব পরপর আসবে এবং পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ততক্ষণ সঙ্গে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।